মাছে ভোটে বাঙালি, মাছ খেতে দেবে না এখানে বিজেপি ক্ষমতা এলে। পাল্টা প্রসঙ্গ উঠল ত্রিপুরায় তাহলে কি করে মাছ খাচ্ছে বিজেপি সরকার আছে, কিন্তু মৎস্য উৎপাদনে দুর্নীতি আজকে প্রধানমন্ত্রী বললেন। চয়নদা, এর আগে তো কোনোদিন সিপিআইএম এই দুর্নীতির কথা উল্লেখ করেনি। না, কাল্পনিক দুর্নীতির কথা উল্লেখ করতে লাভ নেই। এটা কাল্পনিক দুর্নীতি। কারণটা হচ্ছে একটাই, যে আমরা দেখেছি এই প্রসেস, এক্ষেত্রে কন্টিনিউয়াস প্রসেস, যেভাবে আমাদের সময় রুই কাতলা জাতীয় মানে কার্প জাতীয় মাছ বেশি উৎপাদিত হওয়া শুরু হয়েছিল এবং তখনই গ্রাফটা উঠতে শুরু করে। তারপরে কনসিস্টেন্স প্রসেসে ব্যাপারটা পরিকল্পনাটা বৈজ্ঞানিকভাবে হয়েছিল এবং সত্যি কথা বলতে পরবর্তীকালে জলাশয়ে যেভাবে ছোট জলাশয়ে যেভাবে অল্প জলের মাছগুলো উৎপাদন হয় সেটা নিয়ে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কোঅপারেটিভগুলোতে কিভাবে বিতরণ হয় ইত্যাদি প্রভৃতি নিয়ে কিছু প্রশ্ন থাকলেও থাকতে পারে, কিন্তু ওভারঅল দুর্নীতির অভিযোগ আছে বলে একদম বলছেন কাল্পনিক। তাহলে বাঙালি বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, সেটা কি? এটা কাল্পনিক নয়। আমাদের অভিজ্ঞতা যেগুলো, সেগুলো যে সাম্প্রতিককালে ওই রামনবমীর দিন মাংস কেন বিক্রি হচ্ছে বলে এক মুরগির মাংস বিক্রেতার উপরে হামলা হলো। মিথ্যে নয়, রয়েছে গণশক্তির খবর। 2021-এ দাঁড়িয়ে ব্যারাকপুরে আমাদের শুনতে হয়েছে বাংলা নেই বল পায়েগা। তৃণমূলের ভাষায় কথা বলা, তৃণমূলের এইটা যে একেবারে সুদ শাকাহারি মিথ্যাবাদকে সুবিধা করার জন্য কথাগুলো বলা হচ্ছে। শাকাহারি মিথ্যাবাদী প্রসঙ্গটা যেভাবে এলো সেটা হচ্ছে নির্দিষ্টভাবে মাছ খাওয়া বা মাংস খাওয়া, এই ব্যাপারটা একান্তভাবে পূর্বাঞ্চলের জায়গায় পূর্বাঞ্চলীয় সংস্কৃতির মধ্যে রয়েছে, উত্তর পূর্বাঞ্চলেও এই ব্যাপারটা রয়েছে। মুশকিলটা হচ্ছে আপনি দেখতে পাবেন সারা ভারতবর্ষে গোহত্যা নিষিদ্ধ করা হোক ইত্যাদি রবিদের স্লোগান ধরে উত্তর পূর্বে গিয়ে এই স্লোগানটা তুলতে পারে। কৌশিকবাবুর কাছে যাবো, কৌশিকবাবুরটা নিয়ে বক্তব্য নিয়ে আসবো। তাহলে কি ধোপে টিকবে না প্রধানমন্ত্রীর? আবারও তো আসবেন, আবারও সভা করবেন। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি সম্প্রতি আসাম ইলেকশনে ছিলাম, প্রায় 1 মাস আমি ওখানে ছিলাম, গৌহাটিতে আর শিলচরে, যেখানে বাঙালি অধ্যুষিত। মাছ মানুষ খাচ্ছে, ওখানে 10 বছরের বিজেপি সরকার আছে। সুতরাং আমি পিসি কালচারের মধ্যে যাচ্ছি না, আমি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে, আমাকে একটু সময় দিতে হবে। বলুন। তো মাছ নিষিদ্ধ হবে বলে আমার মনে হয় না, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু আমরা আসামে, আমি ছিলাম ওখানে, দেখলাম একটি 27 বছরের মেয়ে, কুঙ্কি চৌধুরী, জনজাতির মেয়ে, ইলেকশনে দাঁড়িয়েছে, লন্ডনে পড়াশুনো করে এসছে সোশ্যাল সায়েন্স নিয়ে, এবং শি ইজ আ থ্রেট টু বিজেপি নাও, জনজাতি। এবং ওখানে যিনি চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা 27 বছরের একটা বাচ্চা মেয়েকে যেভাবে আক্রমণ করেছেন, তার মাকে একটা এআই ছবি দিয়ে দেখাচ্ছেন, তিনি একটা আসছি আমি একটা নিষিদ্ধ মাংস খাচ্ছেন। না, বাংলা নিষিদ্ধ, আমি কথা বলিনি দাদা, কথা বলতে দিতে হবে। হ্যাঁ, তো নিষিদ্ধ মাংস যেভাবে খাচ্ছে, সুতরাং এটা একটা ডিএনএর মধ্যে আছে বিজেপির মানুষের খাদ্যাভ্যাসকে ইনফ্লুয়েন্স করা। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি আজকে এনেছেন যে মানুষের খাদ্যাভ্যাসটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারেন। এর মধ্যে আছে খাদ্যাভ্যাস পরিবর্তন করানো। না, বিজেপির ডিএনএ শ্যামাপ্রসাদ মুখার্জির ডিএনএ, যার হাত ধরে ভারতীয় জনতা পার্টির জন্ম। কোনো অ্যালান অক্টোভিয়াম হিউমের হাত ধরে নয়, ইংরেজের মাধ্যমে নয়, কোনো ইংরেজের মাধ্যমে আমাদের দলটা তৈরি হয়নি। ট্রেনিংটা ইতালিতে হয়েছিল ভাই, ট্রেনিংটা ইতালিতে হয়েছিল। বিজেপি ইতালিতে গিয়েছিলেন ট্রেনিং দিতে, এই রকম ট্রেনিং আর কেউ দেয়নি, আর কেউ দেয়নি। এই সংগঠনের ট্রেনিং নিয়ে কেরালায় আসলে কি, প্লিজ প্লিজ শোনা যাবে না সবাই মিলে। দেবর্ষীবাবু, আসলে পেটই কি টার্গেট সবার? পেট, লক্ষ্মীর ভান্ডার হোক, এগুলো তো টাকাটা তো পেটের জন্য। তারপরে মাছ চলে এলো, মাংস চলে এলো, ডিম চলে এলো। আমার মনে হয় এই আমাদের গণতন্ত্রটাকে আমরা কতটা গণতন্ত্র রাখতে চাইছি না কতটা ভোটতন্ত্রে আমরা কনভার্ট করে ফেলেছি, এবং সেটার জন্যই আমরা উঠে পড়ে লেগেছি। সেই ইস্যুগুলো ওপরের দিকে উঠে আসছে, মূল জায়গা থেকে আমরা অনেক থেকে সরে যাচ্ছি। মানুষের অধিকারের কথাগুলো যেখানে বারবার বিঘ্নিত হচ্ছে। খাদ্যাভ্যাসের অধিকার, এটাও একটা অধিকার। রাষ্ট্রের কোনো অধিকার নেই আমি কি খাবো না সেটা ঠিক করে দেবে যে কোনো রাষ্ট্রের যে কোনো স্ট্রাকচার। আমি বলছি যদি সেটা করে
তাহলে গণতন্ত্র আর রাজতন্ত্রের মধ্যে তফাৎ কি হলো? ফলে আমাদের ভাবতে হবে, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অন্য কালচার চাপিয়ে দেওয়া, যেমন এটা তো ঠিক হিন্দি হিন্দুস্তান এই যে লাইন টানা হচ্ছে, যেখানে উত্তর ভারতের কালচার আমাদের মধ্যে চাপানো হচ্ছে। এই যে ধৃষ্টতা রয়েছে রাজনীতির দল, রাজনীতির কারবারই আমি বলবো সেই অর্থে, এবং সেটাকে নিয়ে আবার যে স্টেটমেন্টটা হচ্ছে সেটাও কিন্তু অনেকটা রাজনৈতিক স্টেটমেন্টই বটে। দেখুন, প্রথম কথা হচ্ছে দিল্লিতে সিআর পার্ক বাঙালি অধ্যুষিত অঞ্চল, সেখানে মাছের বাজার বন্ধ করা হয়েছিল। ইট ইজ এ ফ্যাক্ট, খবরও হয়েছিল। ইট ইজ নট এ কনকক্টেড স্টোরি। বিজেপিকে এমন মরিয়া ডেসপারেট ভাবে নামতে হচ্ছে, বিধাননগরের তাদের প্রার্থীকে হাতে মাছ নিয়ে ঘুরতে হচ্ছে। এটা যদি নর্মালি হয় যে মাছ খাবে, তাহলে তাকে হাতে মাছ নিয়ে ঘুরতে হচ্ছে কেন? কারণ তারাও জানে, আবারও আমরা যেটা বলছি, কুখ্যাত ব্রিটিশের জেনারেল ডায়ার ছিল, আর তারপরে এদের মোটা ভাই এসছে। বাংলা ও বাঙালির যা কিছু, শুধু মাছ না, মাছ, সংস্কৃতি, দুর্গাপুজো সব কিছুর উপর ওরা বর্বর আক্রমণ নামাবে। আমি দেবশ্রীদার সাথে পুরোপুরি ভাবে একমত একটা জায়গায়, যেটা হচ্ছে কালচারকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বইটা খুলে দেখুন, হঠাৎ করে দেখবেন মাসি হয়ে গেছে খালা, পিসি হয়ে গেছে ফুপু। এই কালচার তো আমরা জীবনে দেখিনি। আমরা রামধনুটাকে রংধনু করা হয়েছে। কালচার, বাঙালি কালচার যেটা, সেই কালচারের পরে ইসলামিক আরবিক ইম্পোজিশন হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের দ্বারা। আমাদের অধিকারের কথা বলা হচ্ছে, ভোটাধিকার বড় বিষয়। ভোটাধিকার মৌলিক অধিকার, আমার অধিকার। সেই ভোটাধিকার পাচ্ছেন না কতজন? ভবানীপুর, নন্দীগ্রাম। ভবানীপুর আগে শুনিয়ে দিই, নরেন্দ্র মোদী কি বললেন? ভবানীপুর থেকে পরিবর্তন হবে, আর নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল 21-এ, এবার ভবানীপুর থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিলেন। কি বললেন দেখুন। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে, তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। ভবানীপুরে এই মুহূর্তে যা তথ্য, 51,000-এর কিছু বেশি নাম বাদ গেছে, 51,000। আর নন্দীগ্রামে 14,000, 14,500 মতো নাম বাদ গেছে। কৌশিকবাবু, দেখুন, এই এসআইআর এর মতো কুখ্যাত পদ্ধতিটার মাধ্যমে নির্বাচন কমিশনের মুখোশ একদম খুলে গেছে। আজকে ওরা বেছে বেছে সংখ্যালঘু, মহিলা, আদিবাসী, দলিত, তৃণমূল কংগ্রেসের জেতা আসনগুলোতে নাম কেটে বাদ দিয়েছে কোনো রকম লজিক ছাড়া। এমন একটা অবস্থা, ভবানীপুরেও তো আমরা মোট 51,000 নাম বাদ গিয়েছে, কিন্তু নিশ্চিত থাকুন উপনির্বাচনে দিদি যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোট জিতবেন, বিশ্বাস করুন। না, এটা আপনাদের একটা অতি সরলীকৃত উক্তি হচ্ছে। তার কারণ যারা যে বাদ গেছেন তারা সবাই তৃণমূল কংগ্রেসেরই ভোটার ছিলেন, তা তো নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বিশ্বাস করুন এসআইআর এর লাইনে যারাই দাঁড়িয়েছেন তারা কিন্তু লাইন থেকে ফিরে এসে আর কেউ বিজেপিকে ভোট দেবেন না। ওই 200 জন মানুষের মৃত্যুর প্রতিটা রক্তবিন্দুর বদলা প্রত্যেকটা ভোটার নেবে। একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এবার উচিত ছিল নন্দীগ্রামে যাওয়া। নন্দীগ্রাম যদি মানে বোন হয়, উনি যেটা বলেছিলেন 2021-এর নির্বাচনে, এবার কেন গেলেন না? তার কারণ উনি জানেন যে গেলে শুভেন্দু অধিকারীর কাছে ওখানে হারবেন। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছেন ওখানে দাঁড়িয়ে, যে আপনি যেখানে যাবেন সেখানে আমি যাব এবং সেখানকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটা ঘোচানোর চেষ্টা করব। আজকে যেভাবে 71 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা কোনো কিছুই নেই, আমি নিজে গিয়েছি সেখানে,
সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভবানীপুরে ভবানীপুরে আচ্ছা একদম। দেখা যাক অন্যরা কি বলেন। আসলে তৃণমূল বলছে একেবারে দেখে দেখে হিসেব করে করে নাম বাদ দেওয়া হয়েছে, তার প্রভাব কি পড়বে? প্রশ্ন একটাই, একটা ছোট্ট ব্রেকের পর।